নমস্কার, আমি অর্চিতা শীল ইন্দিরা গান্ধী রিজিওনাল সেন্টার থেকে ইগনু রিজিওনাল সেন্টার থেকে আজকে বিপিএসসি 145 এর ইউনিট 4 এ স্টেট অ্যান্ড লোকাল রিলেশনস এই বিষয়টির উপরে আলোকপাত করব। নমস্কার। ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক আমলে যদি লক্ষ্য করা যায় তাহলে দেখা যায় যে ভাইসরয় এবং গভর্নর জেনারেল লর্ড রিপনের সময় থেকে দেখা যায় যে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণের ধারণাটা সূচিত হয়েছিল, কিন্তু দেখা যায় যে বাস্তবে লক্ষ্য করলে হয়তো বলা যায় যে সেই সময় সেই ধারণাটা পুরোপুরি ডেমোক্রেটাইজেশন বা গণতান্ত্রিক ছিল না। স্থানীয় স্বায়ত্তশাসন বা লোকাল বলা যায় গভর্নিং বডি হিসেবে বা লোকাল অটোনমাস বডি হিসেবে যদি উল্লেখ করা যায়, সেই প্রসঙ্গে তখনকার দিনের গভর্নর জেনারেল লর্ড রিপন একটি কথা বলেছিলেন তার প্রপোজালে 1882 সালে, এবং সেখানে দেখা যায় যে তিনি বলা যায় যে বিকেন্দ্রীকরণ সম্পর্কে যে প্রস্তাব দিয়েছিলেন সেখানে তিনি বলেছিলেন যে তার মাধ্যমে অর্থাৎ প্রশাসনিক দক্ষতা, রাজনৈতিক শিক্ষা বা পলিটিক্যাল এডুকেশন ও মানব উন্নয়ন এই বিষয়গুলি উন্নয়ন ঘটবে। স্বাধীন ভারতে যদি এরপরের কথায় আসি তাহলে আমরা জানি যে 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীনতা অর্জন করে। এই স্বাধীন ভারতে গণতান্ত্রিক পথে বিকেন্দ্রীকৃত হওয়া অর্থাৎ গণতন্ত্রকে বিকেন্দ্রীকরণের একটা ব্যবস্থা গড়ে তোলার প্রবণতা বা টেন্ডেন্সি বা ইনিশিয়েটিভ বা প্রয়াস লক্ষ্য করা যায়। গণপরিষদ আমরা যাকে চিনি ভারতের সংবিধান রচনার ক্ষেত্রে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির একটা বিরাট ভূমিকা ছিল, কারণ ভারতের সংবিধানের প্রস্তাবনা গণপরিষদেই রচিত হয়েছিল। সেই গণপরিষদে এবং কেন্দ্রীয় সরকার যে রয়েছে সেই প্রত্যেক অধিকতর যে বিভিন্ন কমিটি ছিল সেই কমিটি ভারতের গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ অর্থাৎ ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন এই বিষয়টির উপর গুরুত্ব দিতে থাকে বা দিতে শুরু করে, যার ফলস্বরূপ আমরা দেখি যে পঞ্চায়েতি রাজের প্রতিষ্ঠা বা এস্টাবলিশমেন্ট অফ পঞ্চায়েতি রাজ। এখন আমরা যেটা বলা যায় সেটা হচ্ছে যে এই গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ কেন আমরা নেব, হোয়াট ইজ দ্য ইউটিলিটি অফ ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন। সেখানে যদি দেখা যায় যে তাহলে দেখা যায় তৃণমূল স্তরে আলোচনা এবং বলা যায় যে যে ডিসিশন মেকিং প্রসেস বা সিদ্ধান্ত গ্রহণ যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া জনসাধারণের কাছে অনেক বেশি কি হচ্ছে অ্যাকসেপ্টেবল হওয়ার সম্ভাবনা থাকে যদি সেই শাসন ব্যবস্থা ডিসেন্ট্রালাইজড হয়। কারণ বিকেন্দ্রীকৃত ব্যবস্থায় দেখা যায় যে সরকারি বা গভর্নমেন্টাল অ্যাক্টিভিটি বা কাজকর্ম অনেক বেশি ট্রান্সপারেন্ট হয়ে থাকে, অর্থাৎ অনেক বেশি স্বচ্ছ এবং সেটা ওপেন মাইন্ডেড হয়, অনেক বেশি খোলামেলা প্রকৃতির হয়ে থাকে, ওপেন মাইন্ডেড ইন নেচার। এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে এর ফলে এই ব্যবস্থার ফলে সরকার বা গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি অনেক বেশি বা দায়বদ্ধতা বৃদ্ধি পায় এবং সরকার অনেক বেশি কি হয়ে থাকে সেন্সিটিভ বা সংবেদনশীল হয়ে থাকে। দ্বিতীয়ত যেটা বলা যেতে পারে যে এই ধরনের গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ ব্যবস্থার ফলে সরকার এবং নাগরিক অর্থাৎ গভর্নমেন্ট এবং সিটিজেনদের মধ্যে বলা যায় যে এক্সচেঞ্জ অফ থটস, এক্সচেঞ্জ অফ ডকুমেন্টস অর্থাৎ তথ্যের আদান প্রদান লক্ষণীয়ভাবে বৃদ্ধি পেয়ে থাকে, এবং এর ফলে দেখা যায় যে যেহেতু তাদের মধ্যে এই এক্সচেঞ্জটা ভালো হয়ে থাকে তার ফলে দেখা যায় যে কল্যাণকর রাষ্ট্রের অর্থাৎ যে একটা ওয়েলফেয়ার স্টেটিজমের একটা যে প্রধান লক্ষ্য যে জনগণের কল্যাণ সাধন করা, অর্থাৎ সেই জন্য জনস্বার্থমূলক সরকারি কার্যকর্মকে অনেক বেশি সফলভাবে রূপায়িত করা সম্ভব হয়ে থাকে, এবং সেই প্রক্রিয়াটা হয়ে থাকে থ্রু ইলেকটোরাল প্রসিডিওর অর্থাৎ নির্বাচিত প্রতিনিধিরা সেখানে কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে বা ভূমিকাটা গ্রহণ করে থাকে।
তৃতীয়ত যেটা বলা যায় যে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ বা ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশনের ফলে দেখা যায় যে পপুলেশন বা জনসাধারণের মধ্যে রাজনৈতিক কর্মকাণ্ডে অর্থাৎ পলিটিক্যাল অ্যাক্টিভিটির ক্ষেত্রে পার্টিসিপেট করা অর্থাৎ অংশগ্রহণ করার জন্য তাদের মধ্যে ভীষণভাবে একটা উৎসাহ বা ইনিশিয়েটিভ লক্ষ্য করা যায়। এই বিষয়ে আমরা যদি একটা উদাহরণ হিসেবে পঞ্চায়েতি রাজের দুটো ইউনিটকে বলা যায়, তাহলে দেখা যায় যে যেমন গ্রাম সভার কথা উল্লেখ করতে পারি বা গ্রাম সংসদের কথা উল্লেখ করতে পারি। সেই সমস্ত স্তরে অর্থাৎ গ্রাসরুট লেভেলে দেখা যায় যে এই সমস্ত অর্গানাইজেশন বা সংস্থার মাধ্যমে জনসাধারণ তাদের নিজেদের যে সমস্ত ধরুন অসুবিধা রয়েছে বা তারা যে সমস্ত প্রবলেম গুলো ফেস করছে সেগুলো তারা সেখানকার রিপ্রেজেন্টেটিভদের সামনে ভালোভাবে তুলে ধরতে সমর্থ হয়। এছাড়াও দেখা যায় যে কৃষি, এগ্রিকালচার, এডুকেশন, শিক্ষা, স্বাস্থ্য, হেলথ প্রভৃতি বিষয় গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যদি লক্ষ্য করা যায়, তাহলে দেখা যায় যে সেখানে এই তৃণমূল স্তর থেকে যেহেতু গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণের ব্যাপারটাকে এতটাই ইম্পর্টেন্স বা গুরুত্ব দেওয়া হয়ে থাকে, তার ফলে একটা কোঅর্ডিনেশন অর্থাৎ সমন্বয় সাধনের জন্য কিন্তু এই গণতান্ত্রিক বিকেন্দ্রীভূত ব্যবস্থা কিন্তু এতটা ফেমাস হয়ে যায় বা বিখ্যাত হয়ে ওঠে। এছাড়াও বলা যায় পঞ্চমত, গণতান্ত্রিক দেখা যায় যে রাজনৈতিক প্রক্রিয়াকে দেখা যায় যে বলা যায় যে একটা জীবনের ক্ষেত্রে ইম্পিটাস দানের ক্ষেত্রেও কিন্তু গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ ব্যবস্থাটা কম ইম্পর্টেন্ট নয় বা কম গুরুত্বপূর্ণ নয়। কেন? আসলে দেখা যায় যে স্থানীয় স্বায়ত্ত শাসনমূলক যদি ব্যবস্থার পর্যালোচনা করা যায় যে সেখানে দেখা যায় যে নিউমারাস যে পোস্ট গুলো রয়েছে অর্থাৎ অসংখ্য পদে তৃণমূল পর্যায়ের যোগ্য প্রার্থীরা যদি তাতে যুক্ত হতে পারেন বা অ্যাডেড হতে পারেন, তার ফলে দেখা যায় যে গণতান্ত্রিক উন্নয়নমূলক প্রক্রিয়া অনেক বেশি সাকসেসফুলি কাজ করতে পারে। এরপরে আমরা যে বিষয়টিকে নিয়ে উল্লেখ করব বা যে বিষয়টি নিয়ে আমরা আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাব, সেটা হচ্ছে ভারতের গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ বা ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন। এই প্রসঙ্গে বলতে গিয়ে আমরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কথা একটু বলি। সেখানে যে গণপরিষদে যারা দেখা গেছে যে যারা গান্ধীকে অনুসরণ করেছিলেন অর্থাৎ ফলোয়ার্স অফ গান্ধী যে সমস্ত সদস্যরা ছিলেন, তারা দেখা যায় যে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে ভীষণভাবে প্রথম থেকে গুরুত্ব দিয়েছিলেন এবং সেখানে বলা যায় যে খসড়া গণপরিষদের যে ড্রাফটিং কমিটি ছিল বা খসড়া কমিটির যিনি সভাপতি ছিলেন, যিনি দলিত সম্প্রদায়ের একজন প্রধান নেতা হিসেবে বিবেচিত হয়ে থাকেন অর্থাৎ আম্বেদকর, এবং তার অন্যান্য যারা মেম্বার ছিল সেই সদস্যরা এই মতের বিরোধিতা করে বলেছিলেন যে সংসদীয় শাসন ব্যবস্থা বা পার্লামেন্টারি সিস্টেম যাতে ঠিকমতো এস্টাবলিশ করা যায় সেই বিষয়টির উপর তারা স্ট্রেস আপ করেছিলেন। এর ফলে ফলস্বরূপ কি হলো, অ্যাজ এ রেজাল্ট দেখা গেল যে সংবিধানের যে ফোর্থ পার্ট অফ দ্য কনস্টিটিউশন, সেখানে দেখা যায় যে পরবর্তীকালে যে ডিরেক্টিভ প্রিন্সিপালস বা রাষ্ট্র পরিচালনার যে নির্দেশমূলক নীতি রয়েছে, সেই নির্দেশ যে নীতির যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারে স্বশাসনকে ভীষণভাবে কি করা হয়, গুরুত্ব দেওয়া হয় এবং সেটাকে বলা হয় যে প্রপারলি মানে স্ট্রাকচার্ড যাতে হয় সেটি অর্থাৎ প্রপারলি ভাবে সুগঠিত ভাবে সেটা যাতে ডেভেলপ করা যায় সেই বিষয়টির উপরেও গুরুত্ব দেওয়া হয় বা ইম্পর্টেন্স দেওয়া হয়ে থাকে। এবং এর ফলে দেখা যায় যে তাই নির্দেশাত্মক নীতির ক্ষেত্রে একটা তার গুণ আছে যে গুণই বলুন বা ড্রব্যাকই বলুন, ইট ক্যান নট বি অ্যাকসেপ্টেড বাই দ্য কোর্ট। অর্থাৎ মৌলিক অধিকার ভঙ্গ করলে কাউকে কোনো মানুষকে কিন্তু কোথায় নিয়ে যাওয়া যেতে পারে, কোর্টে হাজির করানো যেতে পারে, কিন্তু নির্দেশাত্মক নীতি যেহেতু আদালত কর্তৃক এটা এনফোর্সেবল নয় অর্থাৎ আদালত কর্তৃক বলবৎ যোগ্য নয়, তার ফলে দেখা যায় যে পঞ্চায়েত ব্যবস্থা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের ক্ষেত্রে
কিন্তু কোনো রকম এটা একটা অব্লিগেটরি বা বাধ্যতামূলক কিন্তু বিষয় ছিল না। সংবিধান প্রবর্তনের ঠিক অব্যাহতি পরে, অর্থাৎ আফটার দ্য ইনিশিয়েশন অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভারতের সামাজিক অর্থাৎ সোশ্যাল এবং ইকোনমিক আসপেক্টে অর্থাৎ সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে একটা র্যাপিড ডেভেলপমেন্টের কথা ভাবা হয় এবং সেই ভাবার প্রথম পদক্ষেপ বা ফার্স্ট স্টেপ হিসেবে আমরা কিন্তু কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের কথা আলোচনায় আনতে পারি। এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে সেখানে কিন্তু সেই যে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামটা আনা হয়েছিল সেটি কিন্তু খুব বাস্তবে ইন রিয়ালিটিতে খুব একটা সাকসেসফুল না হয়নি এবং তা সাফল্য না পাওয়ার ফলে তার লুফলস যখন আমরা ব্যাপারটাকে বা তার গলদগুলোকে আমরা যখন খুঁজতে শুরু করলাম, সেখানে দেখা যায় যে গান্ধীবাদী নেতা বলবন্ত রায় মেহতার নেতৃত্বে একটা উচ্চ পর্যায়ের একটা কমিটি গঠন করা হলো। এই কমিটি দেখলো যে যথাযথ ক্ষমতা সম্পন্ন, তারা এটা নিয়ে পর্যালোচনা, তাদের এনকোয়ারি সমস্ত কিছু করে তারা ভাবলো যে যথাযথ ক্ষমতা সম্পন্ন যদি স্থানীয় অর্থাৎ লোকাল সেলফ গভর্নমেন্ট অর্থাৎ স্থানীয় স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠানের যদি এক্সিস্টেন্স না থাকে, অর্থাৎ যদি সেটা অনুপস্থিত থাকে, তবে কিন্তু কখনোই সমষ্টিমূলক উন্নয়ন সম্ভব নয়। এটাই সমষ্টিমূলক উন্নয়ন প্রকল্পের ব্যর্থতার প্রধান কারণ হিসেবে কিন্তু বলবন্ত রায় মেহতা কমিটি দেখিয়ে দিল এবং সেইটা দেখিয়ে দিয়ে তারা একটা অল্টারনেটিভ তারা কি ভাবলো, তারা চিহ্নিত করে তারা বললো তাহলে 3 টায়ার অর্থাৎ 3 স্তর বিশিষ্ট একটা পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তনের তারা কিন্তু গভর্নমেন্টের কাছে প্রপোজাল দিল বা সুপারিশ করলো এবং দ্যাট ইজ দ্য ইয়ার ইন 1957 অর্থাৎ 1957 সালে। গ্রাম স্তরে গ্রাম পঞ্চায়েত অর্থাৎ সব থেকে তৃণমূল স্তরে ভিলেজ অর্থাৎ সেই স্টেজে গ্রাম পঞ্চায়েত, তারপরে হচ্ছে অনেকগুলোকে গ্রাম নিয়ে ব্লক তৈরি হয়, সুতরাং ব্লক স্তরে হচ্ছে পঞ্চায়েত সমিতি এবং সব থেকে উপরে অর্থাৎ জেলা স্তরে ডিস্ট্রিক্ট লেভেলে বলা হচ্ছে জেলা পরিষদের কথা তারা বলে ফেলবে। এই ফলস্বরূপ দেখা যায় যে গত 50-এর দশকে বা 50s-এর দশকের ক্ষেত্রে at the end of 50s অর্থাৎ 50-এর দশকের শেষ থেকে দেখা যায় যে এই 60-এর দশকে বা 60s-এর প্রথমে বিগিনিং অফ দ্য 60s, তাহলে দেখা যায় যে পশ্চিমবঙ্গ সহ যে বিভিন্ন ভেরিয়াস স্টেটস গুলো ইন্ডিয়াতে রয়েছে অর্থাৎ ভারতবর্ষে বিলং করছে, তারা কিন্তু পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠাকে তারা কিন্তু কি করলো, তারা মনে করলো ইট ইজ আ রাইট স্টেপ অর্থাৎ সঠিক পদক্ষেপ বলে মনে করে পঞ্চায়েতি রাজ আইন প্রণয়ন করে উপরোক্ত প্রতিষ্ঠানগুলি গড়ে তোলার উপরে ভীষণভাবে ইনিশিয়েটিভ নেওয়ার চেষ্টা করলো। কিন্তু দুর্ভাগ্যবশত কি হলো, প্রথম প্রজন্মের বা ফার্স্ট জেনারেশনের এই পঞ্চায়েতি রাজ খুব দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হওয়ার আগেই আনসাকসেসফুল হয়ে গেল অর্থাৎ ব্যর্থতায় পর্যবসিত হলো। কেন হলো সেটার কারণ খুঁজতে গিয়ে পরবর্তীকালে দেখা গেল অশোক মেহতা কমিটি যেটা তৈরি হয়েছিল 1978 সালে, এরপরে হচ্ছে ভিকে রাও কমিটি অর্থাৎ দ্যাট ইজ established in 1985 1985 সালে এবং দেখা যায় যে এম সিংভি কমিটি অর্থাৎ দ্যাট ইজ established in 1986। দেখা যায় যে ব্যর্থতার কারণগুলো তারা অনুসন্ধান করতে শুরু করে এবং করে সেটাকে রিডিসকাস পর্যালোচনা করে এবং করা কি বললো, পঞ্চায়েত ব্যবস্থাকে বললো যে উই হ্যাভ টু রিভাইভ অর্থাৎ তাকে পুনরুজ্জীবিত করতে হবে এবং পুনরুজ্জীবনের জন্য তারা কতগুলো মূল্যবান বা ভ্যালুয়েবল প্রপোজাল নিয়ে এলো। এরপর কি হচ্ছে, সাংবিধানিক মর্যাদা দানের মাধ্যমে পঞ্চায়েত ব্যবস্থাকে তারা কি বললো যে তাহলে প্রথমে ফার্স্ট স্টেপ কি করতে হবে, ইউ হ্যাভ টু গিভ আ কনস্টিটিউশনাল একটা অ্যাকসেপ্টেন্স তাকে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে
অর্থাৎ সেই কারণে সাংবিধানিক মর্যাদা দানের মাধ্যমে পঞ্চায়েত ব্যবস্থাকে বিভিন্ন রাজ্যের মধ্যে প্রস্তাবিত করার চেষ্টা করা হলো এবং সেই চেষ্টাটাকে নিলেন তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। এবং রাজীব গান্ধী সরকারের পেশ করা বলা যায় যে 64তম সংবিধান সংশোধন বা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, অর্থাৎ যেটা এসেছিল, ইট হ্যাজ বিন ইনিশিয়েটেড ইন 1989, অর্থাৎ 1989 সালে হয়েছিল, সেটা লোকসভায় অনুমোদিত হয়েছিল। কিন্তু সেখানেও একটা ঝামেলা হলো। সেখানে অনুমোদিত হলেও যারা এগেনস্টে ছিল, বিরোধী দলগুলো, তাদের বিরোধিতার ফলে সেক্ষেত্রে সেটা ইট ক্যান নট বি অ্যাকসেপ্টেড বাই দ্য রাজ্যসভা, অর্থাৎ রাজ্যসভায় সেটা কিন্তু অনুমোদন লাভ করলো না। ফলে সংশোধনী বিলটি অটোমেটিক্যালি রিজেক্টেড হয়ে গেল বা বাতিল হয়ে গেল। অবশেষে নরসিংহ রাও, অর্থাৎ হচ্ছে যে আরেকজন আমাদের ভারতবর্ষের কংগ্রেস আমলের প্রধানমন্ত্রী ছিলেন পিভি নরসিংহ রাও, তার নেতৃত্বাধীন কংগ্রেস আই সরকার কি করলো, 73তম সংবিধান সংশোধন অর্থাৎ 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা হয়েছিল 1992-তে, তার মাধ্যমে কি হচ্ছে, গ্রামাঞ্চলে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠাকে, অর্থাৎ পঞ্চায়েতি রাজ সিস্টেম যাতে এস্টাবলিশড হয়, সেটাকে কনস্টিটিউশনাল অ্যাকসেপ্টেন্স দিতে পারলো কিন্তু এই নরসিংহ রায় সরকার। এরপরে আমরা একটা কথা কিছুক্ষণ আগে বলেছি, দ্যাট ইজ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম, অর্থাৎ যেটাকে বলা হয় সিডিপি, এবং নাতি এক্সটেনশন সার্ভিস, যেটাকে বলা হয় এনইএক্স। এবার এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি ছোট ছোট করে। সেখানে দেখা যায় যে গান্ধীজির জন্ম শতবার্ষিকী উপলক্ষে দেখা যায় যে 2রা অক্টোবর, 2nd অক্টোবর কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালু করা হয়েছিল। এটা ছিল আফটার দ্য ইন্ডিপেন্ডেন্স ভারতবর্ষের প্রথম একটা খুব ইনিশিয়েটিভ প্রোগ্রাম, এবং যেটি প্রয়োগ করা হয়েছিল স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ লোকাল এরিয়ার ডেভেলপমেন্ট করার জন্য। এবং সেখানে কার উন্নতি করতে হবে, জনগণের উন্নয়ন সাধন করতে হবে। সেখানে আমরা বলতে গিয়ে প্রথমে বলা হয়েছিল যে এই ভিলেজ লেভেলের কথা ভাবে গ্রামগুলি তার প্রথম যে ফার্স্ট 5th ইয়ার প্ল্যানে, অর্থাৎ পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত করা হয়েছিল। অর্থাৎ গ্রামগুলোকে সব থেকে কোর ইনিশিয়েটিভ দেওয়া হয়েছিল বা কোর পয়েন্ট হিসেবে বিবেচনা করা হয়েছিল। পরিকল্পনা নথিতে যে ব্যাপারটাকে স্ট্রেস আপ করা হয়েছিল, তাতে বলা হয়েছিল যে আমরা মনে করি বা উই হ্যাভ আ ফেথ, আমরা বিশ্বাস করি যে পঞ্চায়েত তার নাগরিক কাজকর্ম, পঞ্চায়েতই তার নাগরিক কাজকর্মগুলি কি করতে পারে, সন্তোষজনকভাবে সমাধান করতে পারবে শুধুমাত্র যদি সেই ব্যাপারটায় জনসাধারণের সঙ্গে উন্নয়নের ব্যাপারটিকে যোগাযোগ করিয়ে দিতে পারে বা কোঅর্ডিনেশন আনতে পারে, এবং উন্নয়নের সক্রিয় প্রক্রিয়ায় সেখানে যাতে গ্রাম পঞ্চায়েত ভীষণভাবে, খুব বলতে পারো সক্রিয়ভাবে বা অ্যাক্টিভলি যদি অ্যাডেড হতে পারে, তবেই কিন্তু গ্রামাঞ্চলে জনসাধারণের ডেভেলপমেন্ট ঘটবে বা উন্নয়ন ঘটবে। যতক্ষণ না পর্যন্ত একটি গ্রাম সংস্থা গ্রামের উন্নয়নের জন্য দায়িত্ব বা সেই ধরনের রেসপন্সিবিলিটি বেয়ার করবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু গ্রামের উন্নয়ন সম্ভব নয়। অর্থাৎ একটা রুরাল ডেভেলপমেন্ট কখনোই সম্ভবপর হবে না। এবং সেই ক্ষেত্রে সেই জন্য তারা বলেছিল যে একমাত্র পঞ্চায়েত রাজ সিস্টেমে গ্রামে যদি গ্রামীণ সংগঠনকে গুরুত্ব দেওয়া হয়, তবেই সেখানে কিন্তু বিভিন্ন সম্প্রদায়ের রিপ্রেজেন্টেশনের মাধ্যমে সেখানে কিন্তু গ্রামের উন্নয়ন ঘটানো সম্ভবপর হবে। এরপর কি করা হলো, 1952 সালে সিডিপি চালু হলো। চালু হওয়ার 1 বছর পর সরকার 2রা অক্টোবর 1953 সালে আর একটা জিনিস পালন করলো, যেটাকে বলা হয় ন্যাশনাল এক্সটেনশন সার্ভিস। এর মাধ্যমেও কি হলো, একটা ইনিশিয়েটিভ নিল এবং এক্ষেত্রে সেটা যথেষ্ট প্রশংসা পেল।
কি হলো, এর যে মূল এমটা ছিল বা মূল লক্ষ্যটা ছিল, সেটা হচ্ছে গ্রামবাসীদের ইকোনমিক্যালি অর্থাৎ অর্থনৈতিক এবং সামাজিক যে অবস্থা, সেই অবস্থার উন্নয়নের জন্য তারা কিন্তু কতগুলো বিভিন্ন ধরনের স্টেপস গ্রহণ করলো। যেমন তারা বৈজ্ঞানিক কিছুটা সায়েন্টিফিক অ্যাটিটিউড নিল, অর্থাৎ বৈজ্ঞানিক এবং টেকনিক্যাল ডেভেলপমেন্ট, প্রযুক্তিগত উন্নয়নের সাহায্যে গ্রামীণ বিকাশকে ডেভেলপ করার চেষ্টা করলো। গ্রাম সমাজকে লক্ষ্য করে উন্নয়নের নীতিগুলোকে কি করা হলো, যুক্ত করা হলো এবং মনে করা হলো যে এইভাবে যদি কাজ করা যায় তবে কিন্তু গ্রামীণ সাধারণ মানুষের জীবনের উপকার ঘটবে। এরপরে আমরা যেটা আসি সেটা হচ্ছে বলবন্ত রায় মেহতা কমিটির কি স্টেপস বলেছিল। প্রথম আমরা কিন্তু বলবন্ত রায় মেহতা কমিটির কথা বলেছিলাম। সেখানে বলা যায় যে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালু হওয়ার 5 বছর পর 16ই জানুয়ারি 1957 সালে কিন্তু এই কমিটিটি গঠন হয়েছিল। এবং সেখানে আমরা বলেছিলাম যে এই কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামে লুফলস গুলোকে চিহ্নিত করার জন্য এই কমিটি তৈরি হয় এবং এই কমিটির প্রধান ছিলেন বলবন্ত রায় মেহতা, সুতরাং তার নামে এই কমিটিটি নামাঙ্কিত হয়েছিল। এই কমিটিটি 24শে নভেম্বর 1957 তারিখে তার রিপোর্ট পেশ করে এবং একটি 3 স্তরের পঞ্চায়েতি ব্যবস্থার কথা তারা সুপারিশ করেছিল। প্রথমে কি বলেছিলাম, একেবারে প্রথমে সেই আলোচনাটা নিয়ে গেছিলাম, গ্রাম স্তরে গ্রাম পঞ্চায়েত, ব্লক বা তালুক স্তরে পঞ্চায়েত সমিতি এবং জেলা স্তরে তারা জেলা পরিষদের কথা বলেছিল। এছাড়া কমিটির আর কি সুপারিশ ছিল বা কি প্রপোজাল ছিল, সেখানে বলা হয়েছিল যে সরকারকে যে নির্দিষ্ট দায়িত্ব এবং দায়িত্ব থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে এই ধরনের একটা সংস্থার কাছে কি হচ্ছে গ্রামীণ উন্নয়নের জন্য সরকারকে কিন্তু সেই ইনিশিয়েটিভটা নিতে হবে যে তোমাকে সেই দায়িত্বটা সেই অর্গানাইজেশনকে দিয়ে দিতে হবে, যার ফলে গ্রামীণ জনসাধারণের সঙ্গে সেই সংস্থার একটা ভালো যোগাযোগের মাধ্যমে গ্রামীণ উন্নয়ন সম্ভবপর হবে। দ্বিতীয়ত, সরকারের উচিত হবে শুধুমাত্র ডিরেক্টিভস অর্থাৎ নির্দেশিকা, সুপারভিসরি অ্যাটিটিউড অর্থাৎ তত্ত্বাবধান এবং উচ্চতর পরিকল্পনা সংক্রান্ত যে ধরনের প্রপোজাল গুলো আসবে বা কার্যাবলী হবে, অ্যাক্টিভিটি হবে, সেগুলোকে ঠিকমতো প্রিজার্ভ করা বা সংরক্ষণ করা। তৃতীয়ত যেটা বলা হয় যে বলবন্ত রায় মেহতা কমিটি সুপারিশ করেছিল যে একটি দক্ষ, একটা এফেক্টিভ, একটা সেলফ গভর্নমেন্ট যদি অর্গানাইজেশন ডেভেলপ করতে হয়, সেখানে কিন্তু সেই হিসেবে যার এখতিয়ার আরো তৃণমূল স্তর থেকে আরো একটু উচ্চ স্তরে, আরো বিভিন্ন গ্রামীণ স্তরে ছড়িয়ে দিতে হবে। এবং সেই ক্ষেত্রে তারা বলেছিল যে সেই গ্রামীণ স্তরে যদি ছড়াতে হয়, গ্রাম স্তরে যেমন হবে তেমনি অনেকগুলো করে গ্রাম নিয়ে গঠিত ব্লক স্তরে ছড়াতে হবে এবং সেখানে পঞ্চায়েত সমিতি ইনিশিয়েটিভ নেবে এবং তার উপরে লেভেলের কথা যদি ভাবতে গিয়ে আমাদের জেলা পরিষদ বা ডিস্ট্রিক্ট কমিটির কথা বলতে হবে, যেটা জেলা স্তরে তার ক্ষমতা কি করবে, প্রসারিত করে গ্রামীণ উন্নয়নকে অনেক বেশি দ্রুত বা র্যাপিডলি করে থাকবে। এরপরে আমরা যে কমিটির কথা বলি, দ্যাট ইজ দ্য অশোক মেহতা কমিটি। এরপর বলা হচ্ছে যে জনতা সরকার যখন ক্ষমতায় আসে, সবসময় তো কংগ্রেস ক্ষমতায় ছিল না, এরপরে এসেছিল জনতা সরকার। জনতা যখন ক্ষমতায় এসেছিল, ভারতের পঞ্চায়েত রাজ ব্যবস্থাকে তারা খুব রিভাইভ করার চেষ্টা করেছিল এবং সেটাকে শক্তিশালী বা পাওয়ারফুল করে তোলার জন্য 1977 সালের ডিসেম্বর মাসে অশোক মেহতার সভাপতিত্বে কেন্দ্রে একটা পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠা করার জন্য একটি কমিটির গঠন করা হয়েছিল। এবার এই কমিটি কি সুপারিশ করলো বা কি তোমার প্রপোজাল দিল। এই কমিটি 1978 সালের আগস্টে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে রিভাইভ বা পুনরুজ্জীবিত এবং শক্তিশালী করার জন্য প্রায় 132টি সুপারিশ সহ একটা রিপোর্ট পেশ করেছিল। অগণিত সুপারিশ তারা দিয়েছিল। এতগুলো তো আলোচনা সম্ভব নয়, তাহলে তার থেকে আমরা যেগুলো প্রধান প্রধান সুপারিশ সেইগুলো নিয়ে আলোচনা করে থাকবো।
সেখানে বলা হচ্ছে যে এই ত্রিস্তরীয় যে পঞ্চায়েতি রাজের বা স্তর ব্যবস্থার কথা বলা হয়েছে, সেখানে তারা বলেছিল কি কি স্পেসিফিক্যালি বলে দিয়েছিল। বলেছিল যে জেলা স্তরে নিশ্চয়ই ডিস্ট্রিক্ট একটা পরিষদ থাকবে বা ডিস্ট্রিক্ট কমিটি, জেলা স্তরে জেলা পরিষদ, মন্ডলের করা, তারা একটা মন্ডল বা ব্লকের জায়গায় মন্ডলের কথা বলেছিল, মন্ডল পঞ্চায়েতি বা পরিষদ, যেখানে কি হচ্ছে জনসংখ্যা হচ্ছে 15,000 থেকে 20,000, সেই জনসংখ্যার কয়েকটি গ্রাম নিয়ে গঠিত হবে এই মন্ডল। কথাটার মানে কি, কতগুলো গ্রাম যাদের জনসংখ্যার সমষ্টি 15,000 থেকে 20,000 হবে, তার সেই সমস্ত গ্রামগুলোকে নিয়ে একটা মন্ডল গঠন করা হবে। একটি জেলা বিকেন্দ্রীকরণের জন্য এই ব্যাপারটার উপরে তারা ভীষণভাবে গুরুত্ব আরোপ করেছিল। এরপরে আমরা যাকে বলবো সেটা হচ্ছে জে.পি.কে রাও কমিটি, যেটা অনেক পরে 1985 সালে গঠিত হলো। এবং সেখানে বলা হচ্ছে যে 1985 সালে দেখা যায় যে পরিকল্পনা মাফিক বলেছিল পরিকল্পনা কমিশন কর্তৃক পঞ্চায়েতি রাজ যে প্রতিষ্ঠানগুলির যে সমস্যাগুলো রয়েছে, সেখানে দেখা যায় যে কি বলা হয়েছিল, সেইখানে কিছুটা তারা সুপারিশ করেছিল। এই কমিটির প্রধান কি সুপারিশ ছিল, এবার সেগুলো আমাদের জানতে হবে। অর্থাৎ এই কমিটির প্রধান কি কি সুপারিশ বা প্রপোজাল ছিল, তাহলে সেখানে আমরা দেখতে গিয়ে যদি বলতে পারি, সেখানে লক্ষ্য করা যায় যে ভারতের যে কনস্টিটিউশন রয়েছে বা সংবিধান রয়েছে, সেই সংবিধানের একটি অধ্যায় অন্তর্ভুক্ত স্থানীয় স্বশাসন, অর্থাৎ এই যে লোকাল সেলফ গভর্নমেন্ট, সেই ব্যাপারটাকে ভীষণভাবে কনস্টিটিউশনালি অ্যাকসেপ্টেন্স, অর্থাৎ সাংবিধানিক মর্যাদা, এই বিষয়টির উপর ভীষণভাবে ইম্পর্টেন্স দেওয়া হয়েছিল, গুরুত্ব দেওয়া হয়েছিল। দ্বিতীয়ত বলা যায় যে কমিটি পঞ্চায়েতি নির্বাচনে বলা যেতে পারে যে রাজনৈতিক দলগুলোকে কি বলা হয়েছে বা পলিটিক্যাল পার্টির কথা যদি বলা হয়, সেগুলোকে বলেছিল যে আমরা সেই পঞ্চায়েতি বা রাজনৈতিক দলগুলো খুব যেন কি হচ্ছে সেভাবে তারা এই সিস্টেমটায় যেন নিজেরা জড়িয়ে না পড়ে। কিন্তু আজকের দিনেও যদি বাস্তবে ইন রিয়ালিটিতে দেখা যায়, পঞ্চায়েতি সিস্টেমের ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে যে ভারতের দল ব্যবস্থা অনেক বেশি গুরুত্ব নিয়ে থাকে। অর্থাৎ যে প্রতিনিধিরা তারা নির্বাচিত হয়, সেই প্রতিনিধিগুলো কিন্তু কোনো একটা দলকেই রিপ্রেজেন্ট করে। যেমন ধরো কোনো একটা অঞ্চলে যদি পঞ্চায়েতি সিস্টেম দেখা যায়, তাহলে দেখা যায় যে সেখানে ধরো পশ্চিমবঙ্গে কোনো পঞ্চায়েত ব্যবস্থা, ধরুন দেখা যায় যে যেটা রয়েছে ধরো পঞ্চায়েত সিস্টেম যেখানে রয়েছে, সেখানে ধরা যায় যে সেই সমস্ত অঞ্চলে যারা পঞ্চায়েত বোর্ড গঠন করছে, সমিতির বোর্ড তৈরি করছে, জেলা পরিষদের বোর্ড তৈরি হচ্ছে, সেগুলো কিন্তু কোনো একটা দল কিন্তু সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সেই দলের রিপ্রেজেন্টেটিভরাই তৈরি করছে। সুতরাং দেখা যায় যে সেখানে যদিও করা হয়েছিল যে পঞ্চায়েত সিস্টেমে দলগুলো খুব বেশি জড়িত থাকবে না, এই ব্যাপারটায় প্রপোজালে ভীষণভাবে গুরুত্ব দিয়ে আলোচনা করা হলেও আজকের ইন রিয়ালিটি বা বাস্তবে সেটা যে কতটা মানে সফল হয়েছে বা সাকসেসফুল হয়েছে, সেটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায় দলগুলির ক্ষেত্রে। এই সময় দেখা গেছে যে তবে হ্যাঁ, এই সময় রাজীব গান্ধীর সরকার ছিল, পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে কিন্তু রাজীব গান্ধী সেই সময় একটা খুব দ্রুত ইনিশিয়েটিভ নিয়েছিল বা র্যাপিড ইনিশিয়েটিভ নেওয়া ছিল, যার ফলে সেই কংগ্রেস আমলে কিন্তু পঞ্চায়েতি রাজ সিস্টেম কিন্তু অনেকটা বেশি, অনেকে বলে থাকেন যারা ক্রিটিসাইজ করেন, অনেক র্যাপিড ডেভেলপমেন্ট হয়েছিল বলে মনে করা হয়। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। সেই বিষয়টি হচ্ছে ৭৩তম সংবিধান সংশোধনী আইন। এটা খুব হচ্ছে 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এবং সেখানে দেখা যায় যে কেন এই ইনিশিয়েটিভটা নেওয়া হলো। সেখানে বলা হচ্ছে যে সারা দেশে একই ধরনের পঞ্চায়েত ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এবং পঞ্চায়েত ব্যবস্থাকে কার্যকরী করার লক্ষ্যে ৭৩তম সংবিধান সংশোধনী বিল
পার্লামেন্টে উত্থাপিত হয়েছিল বা পার্লামেন্টে আনা হয়েছিল। এরপর কি হলো? 1992 সালের ডিসেম্বর মাসে পার্লামেন্টে এই বিলটা অ্যাকসেপ্টেড হয়ে যায় বা গৃহীত হয়ে যায়। এবং সেক্ষেত্রে দেখা যায় যে রাজ্যগুলির সমর্থনের পর রাষ্ট্রপতি সেই বিলটাতে কি দিয়ে থাকেন? কনসেন্ট দিয়ে থাকেন বা অনুমোদন দিয়ে থাকেন। এবং অনুমোদন দেওয়ার পরে 1993 সালের মে মাস থেকে দিস বিল ক্যান বি কি হচ্ছে ট্রান্সফর্মড ইনটু ল, অর্থাৎ বিলটি কিন্তু সেই আইনে পরিণত হয়। এবং দেখা যায় যে 1993 সালের মে মাস থেকে বিলটা অ্যাক্টিভেটেড হয় বা কার্যকরী হয়ে থাকে। এই সংশোধনী আইনে মানে থ্রু দ্য কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে ভারতে পঞ্চায়েত ব্যবস্থাকে প্রথমেই, যেটা বলবন্ত রায় মেহতা কমিটি বলেছিল, সেটাকে সাংবিধানিক, অর্থাৎ পঞ্চায়েত সিস্টেমটাকে সাংবিধানিক অ্যাকসেপ্টেন্স বা কনস্টিটিউশনাল একটা অ্যাকসেপ্টেন্স বা সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছিল। এছাড়া ৭৩তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে যেগুলো করা হলো সেগুলো নিয়ে এবার একটু আলোচনায় আনা যায়। বলা হয় যে এই আইনটির মাধ্যমে সারা দেশে, একই কথা বললাম প্রথমেই, অভিন্ন পঞ্চায়েত ব্যবস্থা কাঠামো গড়ে তোলার কথা ভাবা হয়েছিল। দ্বিতীয়ত বলা যায় যে, দ্বিতীয়ত বলবো না, তারই মধ্যে আমরা বলি সারা দেশে ত্রিস্তরীয় একটা পঞ্চায়েত সিস্টেম বা পঞ্চায়েত ব্যবস্থা ডেভেলপমেন্টের কথা বলা হয়। এবং সেখানে এই ত্রিস্তরটা খুব ভালোভাবে কি করা হয়? সিগনিফাই করে দেওয়া হয় বা ডিস্টিংক্টলি বলে দেওয়া হয়। বলা হয় যে এই ত্রিস্তর হলো গ্রাম স্তরে গ্রাম পঞ্চায়েত, ব্লক স্তরে হচ্ছে পঞ্চায়েত সমিতি এবং জেলা স্তরে হচ্ছে জেলা পরিষদ। প্রতিটি স্তরে যারা রিপ্রেজেন্টেটিভ বা পদাধিকারী থাকবে তারা সাধারণত জনগণের দ্বারা ডাইরেক্টলি ভোটে ইলেক্টেড হবে, অর্থাৎ জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে ভোটের মাধ্যমে নির্বাচিত হবে। দ্বিতীয়ত বলা যায় যে এখানে একটা রিজার্ভেশনের কথা বলা হলো। এই আইনের মাধ্যমে তপশিলি জাতি, উপজাতি অর্থাৎ শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং উইমেন বা মহিলাদের জন্য বলা হয় যে একটা রিজার্ভেশন বা সংরক্ষণের ব্যবস্থার কথা বলা হয়েছিল। এই ত্রিস্তরীয় পঞ্চায়েতি ব্যবস্থার প্রতিটি স্তরে, অর্থাৎ এভরি স্টেজে আসন সংরক্ষণের কথা বলা হয়। অর্থাৎ শুধুমাত্র যে জেলা পরিষদে আসন সংরক্ষণ থাকবে বা পঞ্চায়েত সমিতিতে থাকবে এরকম কথা বলা হয়নি কিন্তু। এছাড়াও প্রতিটি স্তরে উইমেন রিজার্ভেশন, অর্থাৎ মহিলাদের জন্য মোট আসনের টোটাল যে সিটস রয়েছে তার 1/3 বা 1/3 আসন সংরক্ষণের ব্যবস্থা এই আইনে করা হয়েছিল। এছাড়াও তপশিলি জাতি এবং উপজাতিদের জন্য অন দ্য বেসিস অফ দ্য পপুলেশন, জনসংখ্যার অনুপাতে প্রপোর্শনে এই আইনেও কিন্তু আসন কি বলা হচ্ছে? সংরক্ষণ বা প্রিসার্ভেশনের কথা বলা হয়েছিল। এরপরে তৃতীয় পয়েন্টে আসি। তৃতীয়ত, পঞ্চায়েতি ব্যবস্থার কার্যকাল কি করা হলো? স্প্যান অফ দ্য কথা ওয়াক বা তাদের স্প্যানটা কতটা করা হলো? বলা হলো যে ইট ইজ আ 5 years tenure, অর্থাৎ 5 বছরের জন্য নির্দিষ্ট করে দেওয়া হলো। এই আইনে পঞ্চায়েত নির্বাচন, অর্থাৎ কখনো সেখানে নমিনেশন হবে না, পঞ্চায়েতি নির্বাচন বা ইলেকশন, এই ব্যাপারটার উপর গুরুত্ব দেওয়া হলো এবং সেই ব্যাপারটাকে অব্লিগেটরি করা হলো, অর্থাৎ বাধ্যতামূলক করা হলো। নির্দিষ্ট কার্যকাল শেষ হওয়ার আগেই দেখা গেল যে কোনো পঞ্চায়েতকে যদি কোনো কারণে ডিসলভ করতে হয়, অর্থাৎ ভেঙে দিতে হয়, তবে সেখানে বলা হচ্ছে যে তখন কিন্তু সেটা আনলিমিটেড সময়ে সেটা কিন্তু সেই পঞ্চায়েত সিস্টেমটা থাকবে না, এটা হয় না। সেই জন্য বলা হয় যে উইদিন 6 months, অর্থাৎ 6 মাসের মধ্যে নতুন পঞ্চায়েত নির্বাচনের মাধ্যমে আবার সেই পঞ্চায়েত ব্যবস্থাকে ডেভেলপ করা হয়ে থাকে। ফোর্থলি বা চতুর্থত যেটা বলা হয়েছে, এই আইনে দেখা যায় যে পঞ্চায়েত যে নির্বাচন পরিচালনার দায়িত্ব কে নেবে?
সরকার নেবে না কে করবে? সেখানে বলা হচ্ছে যে রাজ্য নির্বাচন যে কমিশন রয়েছে, অর্থাৎ স্টেট ইলেকশন কমিশন যেটা রয়েছে, তাদের উপরে সেই দায়িত্ব বা সেই রেসপন্সিবিলিটি কি করা হয়, ন্যস্ত করা হয়ে থাকে। এবং বলা যায় যে সেক্ষেত্রে রাজ্য সরকার রাজ্য নির্বাচন কমিশনারকেও সাধারণত এই ক্ষেত্রে এই দায়িত্ব পালন করার জন্য সাধারণত কি করা হয়ে থাকে, অ্যাপয়েন্টমেন্ট দিয়ে থাকে মানে রাজ্য নির্বাচন কমিশনার তার রাজ্য নির্বাচন কমিশনের মাধ্যমে এই পঞ্চায়েতি নির্বাচন ব্যবস্থাকে বাস্তবে কি পারে, ইমপ্লিমেন্টেড করতে পারে বা প্রয়োগ করতে পারে। ফিফথলি বা পঞ্চমত বলা হয়েছে এই সংশোধনী আইনে যদি লক্ষ্য করা যায়, দেখা যায় যে প্রতিটি রাজ্যে একটা ফিনান্স কমিশন বা অর্থ কমিশন গঠনের কথা বলা হয়ে থাকে। এবং সেখানে কি বলা হয় যে এই কমিশনটা কে গঠন করবে, তৈরিটা কে করবে? বলা হচ্ছে যে the governor will take the absolute responsibility to form this finance commission, অর্থাৎ এই কমিশন গঠন করবে রাজ্যপাল। এবং প্রতি 5 বছর অন্তর বলা হচ্ছে যে এই কমিশন গঠিত হবে, কেননা 5 ইয়ার্স টেনিয়ারে পঞ্চায়েতি সিস্টেমটা কি হয়ে থাকে, ডিসলভ হয়ে যায়। কেন বলা হলো, এটা করা হলো কেন? বলা যায় যে পঞ্চায়েতের মাধ্যমে যে ডেভেলপমেন্ট প্রক্রিয়াটা চলবে বা উন্নয়নমূলক কর্মসূচি, সেগুলো যে বাস্তবে যাতে ঠিকমতো ইমপ্লিমেন্ট করা যায়, তার জন্য এই অর্থ কমিশন গঠনের কথা বলা হয়েছিল এই আইনের মাধ্যমে। কেননা সত্যি বাস্তবের কথা হচ্ছে অর্থ যদি না থাকে তাহলে কিন্তু কোনো কর্মসূচি বা কোনো প্ল্যান বাস্তবে কি করা যায় না, ইমপ্লিমেন্টেড করা যায় না। সিক্সথলি বা ষষ্ঠত বলা যায় যে এই আইনের মাধ্যমে গ্রাম সভা ধারণাটা, কনসেপ্ট অফ গ্রাম সভা এই ধারণাটির উদ্ভব ঘটেছিল। এবং এই গ্রাম সভাকে একটা পার্মানেন্ট বডি বা স্থায়ী প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছিল। পঞ্চায়েতের অন্তর্গত সমস্ত যে সকল মানুষই গ্রাম সভা, দেয়ার অটোমেটিক্যালি দ্য মেম্বার অফ গ্রাম সভার সদস্য বলা হয়েছিল। গ্রাম সভার অধিবেশন আহ্বান করা ইট ইজ অ্যান অব্লিগেটরি টাস্ক, অর্থাৎ বাধ্যতামূলক করা হয়েছিল। এই 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 ধরনের ইনিশিয়েটিভের মাধ্যমে বা এই সভার মাধ্যমে অংশগ্রহণমূলক বা পার্টিসিপেটরি ডেমোক্রেসিকে বাস্তবে ঠিক মতো কি করার জন্য, ইমপ্লিমেন্ট করার জন্য বা বাস্তবায়িত করার জন্য খুব বেশি ইনিশিয়েটিভ লক্ষ্য করা গিয়েছিল বা এই কনসেপ্টে বিশ্বাস করে এই বিষয়টি কি করা হয়েছিল, ৭৩তম সংবিধান সংশোধনী আইনটা নিয়ে আসা হয়েছিল। তাহলে আমরা ৭৩তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কিন্তু আমরা অনেকগুলো বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করলাম। এবং সেখানে দেখা যাচ্ছে যে গ্রাম সভাই বলো, পঞ্চায়েত সমিতি বলো, বা বলা যেতে পারে যে জেলা পরিষদ বলো, তারা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে তাদের কিন্তু কিছু কাজকে বলা হলো বাধ্যতামূলক, অর্থাৎ অব্লিগেটরি ওয়ার্ক বা অব্লিগেটরি অ্যাক্টিভিটি এইভাবে করা হলো। আর অন্যদিকে কিছু কাজকে বলা হলো দে উইল বি ভলেন্টারি ইন নেচার, অর্থাৎ স্বেচ্ছামূলক কাজ হিসেবে চিহ্নিত করা হলো। অর্থাৎ সেই কাজগুলো করা যেতেও পারে অ্যাকর্ডিং টু দ্য নেসেসিটি, আবার নাও করা যেতে পারে। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে 74th বা ৭৪তম সংবিধান সংশোধনী আইন, এবং ইট ইজ ভেরি মাচ রিলেটেড টু দ্য আরবান ডেভেলপমেন্ট। অর্থাৎ যেমন গ্রামীণ পঞ্চায়েত সিস্টেমটা অর্থাৎ হচ্ছে রুরাল ডেভেলপমেন্টের জন্য বিশাল স্টেপ, তেমনি ৭৪তম সংবিধান সংশোধনী যে আইনটা রয়েছে সেটা হচ্ছে কিন্তু আরবান ডেভেলপমেন্ট বা শহরাঞ্চলের উন্নয়নের জন্য বিশাল একটা ইনিশিয়েটিভ বা পদক্ষেপ হিসেবে আলোচনা করা যেতে পারে। এই লোকাল সেলফ গভর্নমেন্ট বা স্থানীয় বলা যেতে পারে যে স্বায়ত্তশাসন ব্যবস্থায় পঞ্চায়েতের মতো শহরাঞ্চলে
পৌর প্রতিষ্ঠান অর্থাৎ এই যে কর্পোরেশন গুলো রয়েছে সেগুলোকে সাংবিধানিক বৈধতা দেওয়ার ব্যাপারে ভীষণভাবে গুরুত্ব দেওয়া হয়েছিল। এই 74th বা 74তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে বা 74তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে। এই আইনটি ভারতীয় পার্লামেন্টে গৃহীত হয়েছিল 1992 সালে বা 1992 ডিসেম্বর মাসে, এবং সেখানে 1993 সালে যে এপ্রিল মাসে রাষ্ট্রপতি সে ব্যাপারে কনসেন্ট দিলে, সম্মতি লাভ করে রাষ্ট্রপতির পরে কাছ থেকে, এবং আফটার দ্যাট ইট ইজ অ্যাক্টিভেটেড ইন হোল ইন্ডিয়া অর্থাৎ সারা ভারতে এই 74তম সংবিধান সংশোধনী আইনকে অ্যাক্টিভেট করা হয় বা কার্যকরী করা হয়। এরপর আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আইনের কি কি মূল ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য আছে। প্রথমত যেটা বলা যায় যে এই আইনের মাধ্যমে সারা দেশে শহরগুলির ক্ষেত্রে একদম যেমন আমরা পঞ্চায়েতের ক্ষেত্রে থ্রি টায়ার পঞ্চায়েত সিস্টেমের কথা বলেছিলাম, এখানে আমরা থ্রি কাইন্ড অর্থাৎ 3 ধরনের পৌর প্রতিষ্ঠান গড়ে তোলার কথা বলেছি। এই 3টে প্রতিষ্ঠান কি হলো, একটা হচ্ছে নগর পঞ্চায়েত, তারপরেরটা হচ্ছে পৌরসভা বা মিউনিসিপ্যালিটি, এবং তৃতীয়ত যেটা বলা যায় পৌর নিগম বা মিউনিসিপাল কর্পোরেশন। এই বিষয়গুলোর মধ্যে তিন ধরনের ব্যবস্থা গড়ে তোলার কথা বলা হয়েছিল। এবার তো আমাদের জানতে হবে কোনটা পৌর নিগম, কোনটা পৌর তোমার হচ্ছে মিউনিসিপ্যাল কর্পোরেশন, কোনটা হচ্ছে তোমার, এইগুলো তো আমাদের জানতে হবে। সেখানে বলা হচ্ছে যে যে সমস্ত শহর ছোট শহর বলে পরিগণিত হয়ে থাকে সেখানে সাধারণত গড়ে ওঠে এই পৌরসভা, বা বলা যায় যে যেমন ধরো উদাহরণ হিসেবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা কলকাতার কাছে অবস্থিত, নামটা শুনে থাকবে, দক্ষিণে যেমন দক্ষিণ দমদম একটা পৌরসভা, বারুইপুর একটা পৌরসভা, এই হিসেবে আমরা উদাহরণ দিতেই পারি। আর বড় শহরের ক্ষেত্রে বড় শহরে কিন্তু কি হচ্ছে যে মিউনিসিপাল কর্পোরেশন অর্থাৎ পৌর নিগম দেখতে পাওয়া যায়। যেমন উদাহরণ বলা হয়ে থাকে কলকাতা পৌর নিগম যেটাকে আমরা বলে থাকি ক্যালকাটা মিউনিসিপাল কর্পোরেশন। ঠিক আছে। দ্বিতীয়ত এই আইনে যেটা বলা হয়েছিল যে পৌর প্রতিষ্ঠানগুলোর এই সমস্ত যারা মেম্বার বা সদস্যরা তারা জনগণের দ্বারা ঠিক পঞ্চায়েতের মতো ডাইরেক্টলি উইল বি ইলেক্টেড অর্থাৎ প্রত্যক্ষভাবে নির্বাচিত হয়ে থাকবে। পৌর প্রতিষ্ঠানগুলো কার্যকাল যদি দেখো ইট ইজ আ 5 ইয়ার্স টেনিওর অর্থাৎ 5 বছরের জন্যই এদের কার্যকাল থাকবে। প্রতি 5 বছর অন্তর সাধারণত ইলেকশনের মাধ্যমে থ্রু দ্য নিউ ইলেকশন নির্বাচনের মাধ্যমে আবার একটা নিউলি পৌর প্রতিষ্ঠান অর্থাৎ নতুন করে পৌর প্রতিষ্ঠান ডেভেলপ হবে বা গড়ে উঠতে থাকবে বা গড়ে তুলতে হবে। নির্দিষ্ট কার্যকালের শেষ হওয়ার আগে যদি কোনো কারণে এই প্রতিষ্ঠানটাকে ডিসলভ করতে হয়, ভেঙে দিতে হয়, তবে ঠিক পঞ্চায়েতি সিস্টেমের মতো 6 মাসের মধ্যে উইদিন 6 মান্থ সেখানে আবার একটা ইলেকশনের মাধ্যমে এই ব্যাপারটাকে বা পৌর সিস্টেমটাকে ডেভেলপ করতে হবে, এবং ইট ইজ অ্যান অব্লিগেটেড অ্যাক্টিভিটি অর্থাৎ বলা যায় বাধ্যতামূলকভাবে এটা করা হয়ে থাকবে। তৃতীয়ত বলা হচ্ছে যে এই আইনের মাধ্যমে পৌর প্রতিষ্ঠানগুলি মহিলাদের জন্য সাধারণত 1/3 বা 1/3 আসন প্রিজার্ভ করে রাখে বা সংরক্ষিত করে রাখে। এছাড়াও জনসংখ্যার ভিত্তিতে তপশিলি জাতি এবং উপজাতিদের জন্য সাধারণত দেখা যাচ্ছে যে আসন রিজার্ভেশন বা আসন সংরক্ষণের কথা বলা হয়েছে। ঠিক পঞ্চায়েতের মতো পৌর প্রতিষ্ঠানের ক্ষেত্রেও ঠিক এই মিলগুলো পাওয়া যেয়ে থাকে। চতুর্থত এই আইনের মাধ্যমে রাজ্য অর্থ কমিশন গঠন করার কথা বলা হয়েছে এবং পৌর প্রতিষ্ঠানগুলির আর্থিক অবস্থা
পর্যালোচনা করে সেটাকে ডিসকাস করে বলা হচ্ছে, সুপারিশ করার কথা বলা হয়েছে, এবং রাজ্য সরকার এই অর্থ কমিশনের মাধ্যমে এই সুপারিশগুলো যাতে বাস্তবে রূপায়িত হয়ে থাকে সেইগুলো চেষ্টা করে থাকবে। পঞ্চমত, এই আইনে পৌর প্রতিষ্ঠানগুলোকে নির্বাচন পরিচালনার দায়িত্ব সেখানেও ঠিক পৌরসভার মতো রাজ্য সরকার রাজ্য নির্বাচন কমিশনের উপর দায়িত্ব দিয়েছে, এবং রাজ্য নির্বাচন কমিশনের মাধ্যমে এই দায়িত্বটা পালন করার চেষ্টা করবে না, মানে পালন করে থাকবে। ভোটার তালিকা প্রণয়ন সহ নির্বাচন সংক্রান্ত বলা যায় যে যাবতীয় যে কার্যাবলীগুলো রয়েছে সেগুলো করার জন্য রাজ্য নির্বাচন কমিশনকে অনেক বেশি ইনিশিয়েটিভ নেওয়ার কথা বলা হয়েছে। এছাড়াও ষষ্ঠত বা সিক্সথলি যেটা বলা যায়, এই আইন সাধারণত আর একটা বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে, দ্যাট ইজ দ্য ডিস্ট্রিক্ট প্ল্যানিং কমিটি, অর্থাৎ জেলা পরিকল্পনা কমিটি। এই জেলা পরিকল্পনা কমিটি সামগ্রিক পরিকল্পনাকে প্রণয়ন করে থাকে বা সেটা বাস্তবে রূপায়িত করার ক্ষেত্রে এই জেলা পরিকল্পনা কমিটিরও অনেক বেশি গুরুত্বতা থাকে বা ইম্পর্টেন্স থাকে। পরিকল্পনাকালীন সময় পুর প্রতিষ্ঠান এবং পঞ্চায়েত ব্যবস্থা ক্ষেত্রে সেই দুটোকে সব থেকে বেশি গুরুত্ব বা ইম্পর্টেন্স দেওয়া হয়। কেন দেওয়া হয়? এই লোকাল সেলফ গভর্নমেন্টের মাধ্যমে যাতে পঞ্চায়েতের মাধ্যমে গ্রামাঞ্চলের অলরাউন্ড ডেভেলপমেন্ট আর শহরাঞ্চলে পৌর প্রতিষ্ঠানের মাধ্যমে অলরাউন্ড ডেভেলপমেন্ট বা সার্বিক বিকাশ সম্ভব হয়, এই বিষয়টির উপরে ভীষণভাবে গুরুত্ব বা ইম্পর্টেন্স দেওয়া হয়। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ৭৩তম সংবিধান সংশোধনের আইনের মাধ্যমে পঞ্চায়েতগুলোকে কি কি ক্ষমতা বা কি কি অথরিটি বা কর্তৃত্ব বা রেসপন্সিবিলিটি দেওয়া হলো। আমরা জানি ভারতবর্ষ হচ্ছে একটা কৃষি ভিত্তিক দেশ, অর্থাৎ এগ্রিগেরিয়ান সোসাইটি। সুতরাং সেখানে ল্যান্ডের উপর ভীষণ গুরুত্ব দেওয়ার কথা বলা হয়। সুতরাং ল্যান্ড ডেভেলপমেন্ট, ভূমি উন্নয়ন, এই বিষয়টির উপরে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়। ল্যান্ড রিফর্ম অর্থাৎ ভূমি সংস্কার, তার জন্য যে সমস্ত বিষয়গুলোর কথা বলা হয়েছে তার ঠিক মতো যাতে বাস্তবায়ন ঘটে বা ইমপ্লিমেন্টেশন ঘটে সেই বিষয়টির উপরে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া ভূমি একত্রীকরণ এবং মৃত্তিকা সংরক্ষণের উপর গুরুত্ব দেওয়া হয়। প্রথমত, এছাড়াও দ্বিতীয়ত বলা যায় কৃষি অর্থাৎ এগ্রিকালচার, এবং এগ্রিকালচারের যাতে সম্প্রসারণ ঘটে বিভিন্ন সেই বিষয়টির উপর গুরুত্ব দেওয়া হয়েছে। তৃতীয়ত বলা হয় ক্ষুদ্র ইরিগেশন, জল সেচ, ওয়াটার ইরিগেশন, জল ব্যবস্থাপনা এবং পঞ্চ অর্থাৎ পুকুর, নালা ইত্যাদি উন্নয়ন গড়ে তোলার উপরে বা উন্নয়নের উপরে গুরুত্ব দেওয়া হয়। চতুর্থত বলা যায় পশুপালন, দুগ্ধ পালন এবং হাঁস মুরগি যে পোল্ট্রি ব্যবস্থা সেই ব্যাপারটা গড়ে তোলার এবং তার উন্নয়নের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল। ৫ হচ্ছে ফিশারিজ, মৎস্য, এই ব্যাপারটার উপর গুরুত্ব দেওয়া হয়। ষষ্ঠত বলা হয় সামাজিক, সোশ্যাল, একটা বলা যায় যে বনায়ন এবং খামার বনায়ন, মানে বনায়ন মানে বনাঞ্চল না, সামাজিক যাতে উন্নয়ন, এই ব্যাপারটার উপর গুরুত্ব দেওয়া হয়। সপ্তমত যেটা বলা হয় ক্ষুদ্র বনজ পণ্য, এই বিষয়টির উপর ইনিশিয়েটিভ দেওয়া হয়েছিল। অষ্টমত হচ্ছে ফুড প্রসেসিং সিস্টেম অর্থাৎ খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, এবং এছাড়াও কটেজ ইন্ডাস্ট্রি, ক্ষুদ্র ক্ষুদ্র বলা যায় কুটির শিল্প, সেই বিষয়টির উপর গুরুত্ব দেওয়া হয়। এছাড়া হচ্ছে খাদি, গ্রাম এবং কুটির শিল্প, আলাদাভাবে অনেক বেশি ইনিশিয়েটিভ নেওয়া হয়। যেমন শান্তিনিকেতনে যে কুটির শিল্প যথেষ্ট ডেভেলপ হয়েছে বলে তার বিখ্যাত, তার সেটা আজকে সারা পৃথিবীতে তার নাম সবাই জানে। তার কাঁথা স্টিচের শাড়ি বলো, বিভিন্ন মৃত্তিকা জিনিস বলো, চামড়ার জিনিস বলো, সেগুলো সারা পৃথিবীতে আদৃত। শুধু তাই নয়, যেমন পুরুলিয়া অঞ্চলে ডোকরা শিল্প আজকে সারা পৃথিবীতে আদৃত। মেদিনীপুরে বড়ি শিল্প সারা পৃথিবীতে আদৃত।
এছাড়া হচ্ছে ভিলেজ অর্থাৎ ভিলেজ সেন্টার, গ্রামীণ আবাসন, সেই বিষয়টির কথা বলা হয়। পানীয় জল, ড্রিঙ্কিং ওয়াটার, জ্বালানি এবং পশু খাদ্য, এছাড়াও রাস্তা কালভার্ট তৈরি, উন্নয়ন, সেগুলোকে ডেভেলপ করা, তাকে প্রিসার্ভ করা, তাকে রক্ষণাবেক্ষণ করা, প্রোটেক্ট করা, যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণ, স্প্রেড আপ অফ কমিউনিকেশন সিস্টেম এবং তার ডেভেলপমেন্ট ঘটানো। এছাড়া হচ্ছে গ্রামীণ বিদ্যুতায়ন, সেটা চেষ্টা করা হচ্ছে সব গ্রামে যাতে কি হয়ে যায়, বিদ্যুৎ চলে যায় এবং বিদ্যুৎ বিতরণ ব্যাপারটার গুরুত্ব দেওয়া হয়। অপ্রচলিত শক্তির উৎস, দেখা যাচ্ছে যে এরপরে সেই জন্য সোলার সিস্টেম ডেভেলপ করো, এই বিষয়গুলোর উপরে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া হচ্ছে বলা যায় যে দারিদ্র দূরীকরণ বা দারিদ্র বিমোচন, এই বিষয়টির উপর ভীষণভাবে গুরুত্ব দেওয়া হয়। ইরাডিকেশন অফ পভার্টি, কেন ভারতবর্ষে আজও প্রায় অনেক মানুষ দারিদ্র রেখার নিচেই বসবাস করে থাকে। এছাড়াও বিভিন্ন টেকনিক্যাল তোমার বা কারিগরি যেগুলো বলতে পারো তার ট্রেনিং, এবং যেমন ধরো অঙ্গনওয়াড়ি কর্মী, এইগুলো যে ডেভেলপ করা হয় বা অঙ্গনওয়াড়ি কর্মী তৈরি করা হয়, সেই কারিগরি প্রশিক্ষণ এবং বিভিন্ন বিভিন্ন ভলেন্টারি না, বিভিন্ন ধরনের ভোকেশনাল অর্থাৎ বৃত্তিমূলক, এই যে বললাম বড়ি শিল্প করা, ডোকরা শিল্প করা, এই বিষয়গুলো যাতে ডেভেলপ করা যায় সেই বিষয়ে ইনিশিয়েটিভ নেওয়ার কথা বলা হয়। এছাড়া প্রত্যেক গ্রামে প্রাইমারি স্কুল খুলে দাও, প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয় সহ শিক্ষা ব্যবস্থা ডেভেলপ করা। এছাড়াও প্রাপ্তবয়স্ক, কিছুদিন আগে পর্যন্ত অনেক মানুষ ছিল যারা এলডারলি প্লাস পার্সন, তারা হয়তো পড়াশোনা জানতো না, তারা তো সব দিক দিয়ে ডিপ্রাইভ হয়, সুতরাং তাদের প্রাপ্তবয়স্কদের শিক্ষা ব্যবস্থা চালু করা। এছাড়া হচ্ছে গ্রামে মানুষ অনেকেই হয়তো পড়াশোনার জন্য অত বই পারবে না, কিনতে পারবে না, সেরকম হলে লাইব্রেরি তৈরি করো, ভ্রাম্যমাণ লাইব্রেরি তৈরি করো, মোবাইল লাইব্রেরি তৈরি করো, বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়া হয়। সাংস্কৃতিক কার্যক্রম, এগুলোকে আজকে খুব করা হয়, যেমন সাঁওতাল নাচটা অনেক বেশি ডেভেলপ করে গেছে আজকে শান্তিনিকেতনের জোরে, শান্তিনিকেতনের জন্যই বলো বা এইভাবে, বা শান্তিনিকেতন এই ইনিশিয়েটিভ নিয়েছিল, এখন সারা সমস্ত গ্রামাঞ্চলে বিভিন্ন সাঁওতালদের জায়গায় গেলে সাঁওতালদের নাচ দেখবে। সুতরাং সাংস্কৃতিক কার্যক্রম, বিভিন্ন বাজার বা কোঅপারেটিভ সমবায় মেলা, এগুলোর মাধ্যমে যাতে গ্রামীণ মানুষ তাদের জিনিসপত্র বিক্রি করতে পারে, তার সেটা দেখা পঞ্চায়েতি রাজে বা পঞ্চায়েতের একটা লক্ষ্য বলে বিবেচিত হয়ে থাকে। এছাড়াও স্বাস্থ্য, হেলথ, স্যানিটেশন, হাসপাতাল, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, অন্তত প্রাইমারি একটা করে হেলথ সেন্টার গ্রামে থাকবে। এছাড়া হচ্ছে ডিসপেন্সারি, ছোট ছোট ডিসপেন্সারি গড়ে তোলো, যেখানে মানুষ গেলেই কি হবে, প্রায় বিনা পয়সা বা খুব কম পয়সায় তোমার কিভাবে ওষুধপত্র পেয়ে থাকবে, এটাও কিন্তু পঞ্চায়েতদের একটা কার্যক্রমের মধ্যে পড়ে। এছাড়া হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং, পরিবার কল্যাণ, প্ল্যানিং না ফ্যামিলি ওয়েলফেয়ার, পরিবার কল্যাণের উপর গুরুত্ব দেওয়া হয়। এছাড়া নারী এবং শিশু উন্নয়ন, চাইল্ড ডেভেলপমেন্ট, এটার উপর ভীষণ গুরুত্ব দেওয়া হয়। ওমেন ডেভেলপমেন্ট, এটার উপরেও ভীষণ গুরুত্ব পাবে, পঞ্চায়েতের একটা প্রায়োরিটি মূলক কাজ হবে। এছাড়াও হচ্ছে প্রতিবন্ধী এবং মানসিক যে প্রতিবন্ধী রয়েছে, অর্থাৎ যারা হয়তো হ্যান্ডিক্যাপ, আবার কিছু মানুষ থাকে মেন্টালি হ্যান্ডিক্যাপ, তাদের কল্যাণ সহ নানা রকম কি হচ্ছে সোশ্যাল সিকিউরিটির জন্য নানা রকম কি হচ্ছে কর্মসূচি নেওয়া হয়ে থাকুক, এই ব্যাপারটার উপর গুরুত্ব দেওয়া হয়। এছাড়াও হচ্ছে তোমার বলা যেতে পারে যে সমস্ত ধরো দুর্বল, যারা উইকার সেকশন অফ দ্য সোসাইটি রয়েছে, তপশিলি জাতি এবং উপজাতিদের জন্য কল্যাণের কথা বলা হয়েছে। এইগুলোর উপরে গুরুত্ব দেওয়া হয়, সেটা হচ্ছে রুরাল এরিয়াতে হলো। এবার আরবান এরিয়াতে আমরা কি বললাম, পৌরসভার কথা বলা হয়েছে। শহর অঞ্চলগুলিতেও স্থানীয় সংস্থাগুলিতেও বিভিন্ন কার্যাবলীর উপর গুরুত্ব দেওয়া হয়ে থাকে। কি রকম দেওয়া হয়, অর্থাৎ শহর পরিকল্পনা, সিটিতে প্ল্যান রয়েছে, রুরাল প্ল্যান রয়েছে, সেগুলোর উপরে নগর পরিকল্পনা, এই বিষয়টার উপরে কি করবে, 74th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে পৌরসভাগুলোকে বলা হয়েছে যে এগুলো গুরুত্ব দিয়ে উন্নয়ন ঘটাও। দ্বিতীয়ত হচ্ছে ল্যান্ড রিকুইজিশন বা ল্যান্ডে ঠিক মতো ইউটিলাইজ করো, ভূমি ব্যবহার এবং ভবন নির্মাণকে ঠিক মতো তুলে করে দিলেই হলো না, তাকে ঠিক মতো কন্ট্রোল করো, সব ভেঙে সব ভবন নির্মাণ
নির্মাণ হবে এটা উচিত নয়। সুতরাং ভূমি ব্যবহার এবং ভবন নির্মাণ সেটাকে কন্ট্রোলের কথা বলা হয়েছে, যাতে কোন রকম মিসপ্ল্যান বলবো না, যেগুলো আনঅথরাইজ প্ল্যান যাতে না হয়। তৃতীয়ত, অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের জন্য অর্থাৎ ইকোনমিক এবং সোশ্যাল ডেভেলপমেন্টের জন্য পরিকল্পনা গ্রহণ বা প্ল্যানের কথা বলা হচ্ছে। চতুর্থত বলা হচ্ছে রাস্তা, তোমার কি হচ্ছে রোড এবং সেতু অর্থাৎ ব্রিজ তৈরি করা এবং সেটা যথেষ্ট ভালোভাবে চারদিক ভেবে এবং সেটা খুব ভালো ফ্রুটফুল হইতে হয় সেটা দেখতে হবে, এবং সেটা দেখার দায়িত্ব পৌরসভা বা পুর নিগমের, কেননা সেগুলো দুমদাম ভেঙে গেলে সেগুলো চলবে না। সুতরাং রাস্তা ও সেতু উন্নয়নের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল। এছাড়াও বলা হয়েছিল হস্ত শিল্প এবং বাণিজ্যিক উদ্দেশ্যে ওয়াটার সাপ্লাই, জল সরবরাহ, এই ব্যাপারটার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ ডোমেস্টিক ওয়াটার সাপ্লাই যাতে ভালো হয়, টারশিয়ারি শিল্প বাণিজ্য বিজনেস ক্ষেত্রে বা ইন্ডাস্ট্রিয়ালাইজড এরিয়াতেও যাতে জল সরবরাহ বা ওয়াটার সাপ্লাই যাতে ঠিক মতো থাকে সে ব্যাপারে কিন্তু পুর নিগম পৌরসভা তারা যথেষ্ট ইনিশিয়েটিভ নেবে। জনস্বাস্থ্য, পাবলিক হেলথ, স্যানিটেশন এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এই বিষয়গুলোর উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া ফায়ার সার্ভিস এই ব্যাপারটার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। শহরে যাতে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হয়ে থাকে শহর, সুতরাং গাছ লাগাও, অর্থাৎ সেখানে সবুজ বনায়ন এবং পরিবেশগত দ্বারা বিভিন্ন, এই যে কিছুদিন আগে কালী পুজোয় প্রচুর বাজি ফাটলো, এটা হবে না, ইট ইজ নট অ্যাকসেপ্টেবল। তাতে কি হচ্ছে, পরিবেশ কি হচ্ছে, দূষিত হয়ে যাচ্ছে। সুতরাং শহরে বনায়ন, পরিবেশকে ঠিক মতো বা এনভায়রনমেন্টকে ঠিক মতো প্রোটেক্ট করা এবং পরিবেশগত বিভিন্ন দিকগুলো সম্পর্কে জনসাধারণের মধ্যে শিক্ষা, এডুকেশন প্রচার করা বা স্প্রেড আপ করা, এটা কিন্তু পৌরসভা বা পুর নিগমের একটা কাজ বলে বিবেচিত হয়ে থাকে। সমাজের যারা উইকার সেকশন আছে বা দুর্বল অংশ আছে এবং যারা সমাজে মেন্টালি হ্যান্ডিক্যাপ রয়েছে, তাদের জন্য ইনিশিয়েটিভ নেবে পৌরসভা পুরসভা, তারাও যাতে কিছু কাজ করে বা কোনোভাবে তারা যাতে ঠিকমতো ভালোভাবে সার্ভাইভ করতে পারে, সেই ব্যাপারটা দেখা কিন্তু পুরসভা এবং বা পুর নিগমের দায়িত্বের মধ্যে পড়ে। এছাড়া হচ্ছে বস্তির উন্নয়ন বা আপগ্রেডেশন, অর্থাৎ এখন যেমন আগে যেগুলো পুরো বস্তি ছিল, আজকে সেখানে দেখবে পাকা বাড়ি তৈরি হয়ে যাচ্ছে, তাদের জন্য পাকা বাড়ি তৈরি হচ্ছে। সুতরাং সেই আপগ্রেডেশন এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে ভাবা হয়। এছাড়া হচ্ছে নগদ দারিদ্র বিমোচন, এই ব্যাপারটার উপর গুরুত্ব দেওয়া হয়। শহরে দেখা যায় যে সুযোগ সুবিধা যেমন পার্ক, উদ্যান, খেলার মাঠ, এই সমস্ত গড়ে তোলা হচ্ছে, যে আজকে আমাদের এই শহরাঞ্চলে সবুজই নেই, পার্ক নেই, এই জন্য পার্ক গড়ে তোলার কথা ভাবা হচ্ছে, উদ্যান গড়ে তোলার কথা ভাবা হচ্ছে, খেলার মাঠ যাতে কোনো অঞ্চল কোনো এরিয়াতে থাকে সেই ব্যাপারগুলোকে দেখার দায়িত্ব পৌরসভা বা পুর নিগমের থাকে। কারণ আমাদের পুরো শহরাঞ্চলেও অনেক শহরে স্কুল আছে যেগুলোতে এখন খেলার মাঠ নেই। সুতরাং সেই সময় ৩-৪টে স্কুলের জায়গায় একটা অঞ্চলে যদি খেলার মাঠও করা যায়, সেটাও কিন্তু করার দায়িত্ব পুরসভা বা পৌর নিগমের। সংস্কৃতি, শিক্ষাগত এবং যে নান্দনিক দিকগুলো রয়েছে তার সম্প্রসারণ ঘটানো। তারপরে হচ্ছে বিভিন্ন সমাধিস্থল, শ্মশান, বৈদ্যুতিক শ্মশান তৈরি করো, সেই ব্যাপার ইলেকট্রিক চুল্লির ব্যবস্থা করা, সেটাও কিন্তু কার কথা, সেটাও কিন্তু দায়িত্ব হচ্ছে পুরসভা বা পৌর নিগমের দায়িত্বের মধ্যে। পেট অ্যানিমাল লাভার যাতে মানুষ হতে পারে সেই ব্যাপারটার উপর গুরুত্বটা দিচ্ছে পুর নিগম। এছাড়াও হচ্ছে বলা যায় জন্ম এবং মৃত্যু নিবন্ধীকরণ, অর্থাৎ কি হচ্ছে, জন্মালো সেটা রেজিস্ট্রি করা এবং মৃত্যুটাকেও রেজিস্ট্রি করা, এই বিষয়গুলির উপর গুরুত্ব দেওয়া হয়। আর রাস্তার আলো বা পার্কিং লট ঠিক মতো যাতে তৈরি করা হয় সেটাও কিন্তু পৌরসভা বা পুর নিগমের দায়িত্বের মধ্যে পড়ে। এইগুলোই হচ্ছে ৭৪তম সংবিধান সংশোধনীর মাধ্যমে পৌরসভা বা পুর নিগমকে দায়িত্ব দেওয়া হয়েছে। এটাই হচ্ছে ইউনিট 4 এর স্টেট লোকাল রিলেশনস তার আলোচনা এখানে সমাপ্তি শেষ।